ইতিহাস কখনো কথা বলে ঐতিহ্যের ভাষায়, আবার কখনো তা চাপা পড়ে যায় রাজনৈতিক স্বার্থের গোলক ধাঁধায়। উত্তরবঙ্গের একসময় স্বাধীন কামতাপুর বা আজকের কোচবিহার, যার পরতে পরতে জড়িয়ে রয়েছে রাজকীয় গৌরব, শৌর্য আর আভিজাত্যের ইতিহাস। কোচ রাজাদের রাজত্ব, ব্রিটিশদের সঙ্গে তাদের সখ্যতা আর 1950 সালে স্বাধীন ভারতের মানচিত্রে পশ্চিমবঙ্গের একটি জেলা হিসেবে কোচবিহারের আত্মপ্রকাশ। এই দীর্ঘ পথ চলা নিয়ে ঐতিহাসিকেরাও বারবার মুগ্ধ হয়েছেন, কিন্তু হঠাৎ করেই সেই শান্ত আর গৌরবময় ইতিহাসে লেগেছে বিতর্কের আগুন। সম্প্রতি কোচবিহারের অনন্ত রায় এবং তার অনুগামীদের কিছু দাবি পুরো রাজ্যটাকেই একেবারে তোলপাড় করে দিয়েছে। দাবি করা হচ্ছে কোচবিহারের রাজারা নাকি দেশ স্বাধীন করেছিলেন, আর নেতাজি সুভাষচন্দ্র বসু নাকি ব্রিটিশদের আজাদ হিন্দ ফৌজ নিয়ে তার অপব্যবহার করেছিলেন। এমনকি নেতাজিকে যুদ্ধাপরাধী বলতেও দ্বিধা করা হয়নি। রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে সস্তা হাততালি পাওয়ার জন্য সঠিক ইতিহাসকে কতটা বিকৃত করা যায়, এই ঘটনা তারই একটি জ্বলন্ত প্রমাণ। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে এই অপপ্রচারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে, কেড়ে নেওয়া হয়েছে রাষ্ট্রীয় সম্মান, আর প্রতিবাদের মুখে পড়ে খুদ বক্তাকেই একেবারে শেষ পর্যন্ত ক্ষমা চাইতে হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কোচ রাজাদের সঙ্গে ব্রিটিশদের সম্পর্ক আসলে কেমন ছিল? সত্যিই কি 1773 সালের চুক্তির পর কোচবিহারের রাজারা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, লড়াই করেছিলেন, নাকি তারা ছিলেন ওই ব্রিটিশদের পরম মিত্র? কোচবিহারের রাজারা যদি সত্যিই ভারতকে স্বাধীন করে থাকেন, তাহলে স্বাধীনতা আন্দোলনের মূলধারার ইতিহাসে তাদের সেই অবদান এতদিন কোথায় ছিল? রাজকীয় গৌরবের ইতিহাসকে রাজনৈতিক দাবির হাতিয়ার করতে গিয়ে কি কোচবিহারের প্রকৃত ইতিহাসকেই আড়াল করা হচ্ছে? নেতাজি সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজের ইতিহাসের সঙ্গে কোচবিহারের ইতিহাসের বাস্তব সম্পর্ক কতটা, আর কতটা শুধু রাজনৈতিক দাবি? রাজনৈতিক স্বার্থে ইতিহাস বদলালে আগামী প্রজন্ম প্রকৃত ইতিহাস জানবে কিভাবে? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের এডিটরস ডায়েরিতে আমরা কোনো রাজনৈতিক রং না লাগিয়েই একেবারে সস্তা আবেগ সরিয়ে রেখে ইতিহাসের ধুলো জমা পাতাগুলোর ওই দলিল ঘেঁটে একদম খাঁটি সত্যটা আপনাদের সামনে তুলে ধরবো ওই কোচবিহারের রাজাদের আসল ইতিহাস এবং নেতাজিকে নিয়ে এই মনগড়া অপপ্রচারের পেছনে আসল সত্যটা ঠিক কী। দেখুন, কোচবিহারের ইতিহাসের সূচনা কোনো সাধারণ ঘটনা ছিল না। প্রাচীনকালে এই অঞ্চল কামরূপ বা ওই কামতা রাজ্যের অংশ ছিল। 1510 খ্রিস্টাব্দ নাগাদ মহারাজা বিশ্ব সিং এই স্বাধীন কোচ রাজবংশের পত্তন করেছিলেন। তার পুত্র মহারাজা নরনারায়ণ এবং তার বীর সেনাপতি ভ্রাতা শুক্লধ্বজ, যিনি বীর চিলারায় নামে ইতিহাসে অমর হয়ে রয়েছেন, তাদের আমলে এই সাম্রাজ্যের ব্যাপক বিস্তার ঘটে। এই যুগটিকে ওই কোচবিহারের স্বর্ণযুগ বলা হয়। তবে শুধু যুদ্ধবিগ্রহ নয়, সাহিত্য এবং সংস্কৃতির পীঠস্থান ছিল এই রাজসভা। অসমের মহাপুরুষ শ্রীমান শঙ্করদেবও এই রাজবাড়িতেই আশ্রয় পেয়েছিলেন। কিন্তু নরনারায়ণের মৃত্যুর পর কোচ রাজ্য দুভাগে ভাগ হয়ে যায় এবং ক্রমশ দুর্বল হতে থাকে। 1772-73 সালে উত্তরের ভুটানি সৈন্যরা কোচবিহার আক্রমণ করে একেবারে ওই রাজধানী দখল করে নেয়। আর এখান থেকেই বদলে যায় কোচবিহারের ইতিহাস। কারণ এই সময় নিজের রাজ্য বাঁচাতে কোচ রাজা ধৈর্যেন্দ্র নারায়ণ ব্রিটিশদের কাছে সামরিক সাহায্য চান। এখন যে বলা হচ্ছে যে কোচবিহারের রাজারা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল, তার আসল সত্যের সূচনা হয় এই সময় থেকেই। আর সেই সত্যটা হলো এই যে, যুদ্ধ তো দূরস্থ, বরং 1773 সালের 5ই এপ্রিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওয়ারেন হেস্টিংয়ের সঙ্গে একটি প্রতিরক্ষামূলক চুক্তি স্বাক্ষর করেন কোচবিহারের রাজা ধৈর্যেন্দ্র নারায়ণ। আর এই চুক্তির ফলেই ব্রিটিশরা ভুটানিদের তাড়িয়ে দেয় বটে, কিন্তু সেই দিন থেকেই কোচবিহার তার পূর্ণ স্বাধীনতা হারিয়ে ফেলে এবং ব্রিটিশদের একটি করদ রাজ্য বা প্রিন্সলি স্টেটে পরিণত হয়। অর্থাৎ কোচবিহারের রাজারা ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেনি, বরং নিজেদের সুরক্ষার জন্য ওই ব্রিটিশদেরই ছত্রছায়ায় এসেছিলেন।
এরপর শুরু হয় ব্রিটিশদের সঙ্গে তাদের আরও গভীর সখ্যতার যুগ। মহারাজা নৃপেন্দ্র নারায়ণ এবং তার স্ত্রী সুনীতি দেবী, যিনি সমাজ সংস্কারক কেশবচন্দ্র সেনের কন্যা ছিলেন, তিনি আবার ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন। 1887 সালে রানী ভিক্টোরিয়ার গোল্ডেন জুবিলি উৎসবে এই রাজ দম্পতি একেবারে সশরীরে আমন্ত্রিত হয়ে ইংল্যান্ডে গিয়েছিলেন। তাছাড়া ব্রিটিশ সরকারের কোচবিহারের রাজাদের মহারাজা বাহাদুর উপাধি এবং 13 তোপের সেলামি সম্মান দিয়েছিল। মহারাজা নৃপেন্দ্র নারায়ণকে ব্রিটিশ সেনাবাহিনীতে অনারি লেফটেন্যান্ট কর্নেল পদ পর্যন্তও দেওয়া হয়েছিল। আর আপনাদেরকে এখানে জানিয়ে রাখি যে ব্রিটিশ সংস্কৃতির প্রতি কোচ রাজপরিবারের গভীর অনুরাগ ছিল। তারা ইউরোপীয় কায়দায় জীবনযাপন করতে ভালোবাসতেন। রাজপরিবারের সন্তানরা যেমন মহারাজা রাজেন্দ্র নারায়ণ এবং শেষ মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ ইংল্যান্ডের বিখ্যাত ইটন স্কুল এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা পর্যন্ত করেছিলেন। ফলে ব্রিটিশদের বিরুদ্ধে সরাসরি কোনো রাজনৈতিক আন্দোলনে জড়ানো তাদের পক্ষে সম্ভব ছিল না। আর শুধু রাজারাই নয়, রাজকীয় ফরমানের কারণে ওই কোচবিহারের সাধারণ প্রজাদেরও ভারতের মূল ভূখণ্ডের জাতীয়তাবাদী বা স্বাধীনতা আন্দোলনে অংশ নেওয়ার উপর কড়া নিষেধাজ্ঞা ছিল। শুধু তাই নয়, কোচবিহার রাজ্যের অভ্যন্তরে কোথাও কোনো ব্রিটিশ বিরোধী রাজনৈতিক সমাবেশ বা আন্দোলন পর্যন্ত করতে দেওয়া হতো না। এখানে আপনাদের আরও একটা বিষয় জানিয়ে রাখি যে কোচবিহারের রাজারা কেবল মুখে সখ্যতা দেখাননি, বিপদের সময় ওই ব্রিটিশদের একেবারে পাশে দাঁড়িয়েছিলেন। 1857 সালের মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ থেকে শুরু করে প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত প্রতিটি বড় সংকটে কোচবিহারের রাজারাই ব্রিটিশ সরকারকে সৈন্য এবং অর্থ দিয়ে একেবারে সরাসরি সাহায্য করেছিলেন। ভাবুন একবার, যখন সিপাহীরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করছে, তখন কোচবিহারের রাজারা সেই ভারতের স্বাধীনতা আন্দোলনের পথিকৃৎ সিপাহীদের বিরুদ্ধে গিয়ে ব্রিটিশদের সাহায্য করছে। আর আজ তারাই আবার ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার দাবি করছে। এখানেই শেষ নয়, প্রথম বিশ্বযুদ্ধের সময় মহারাজা জিতেন্দ্র নারায়ণ ব্রিটিশ বাহিনীকে বিপুল আর্থিক সাহায্য এবং যুদ্ধের রসদ সরবরাহ পর্যন্ত করেছিল। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে শেষ মহারাজা ওই জগদ্দীপেন্দ্র নারায়ণ নিজে আবার ব্রিটিশ সামরিক বাহিনীর অফিসার হিসেবে একেবারে ফ্রন্ট লাইনে গিয়ে উত্তর আফ্রিকা এবং আসাম সীমান্তে সক্রিয়ভাবে যুদ্ধও করেছিলেন। ফলে বুঝতেই পারছেন, এই যে দাবি যারা করছেন, অর্থাৎ কোচ রাজারা দেশ স্বাধীন করেছিলেন, তাদের এই দাবি কতটা কাল্পনিক। আর এই ঐতিহাসিক সত্যগুলো জানার পর এবার আসা যাক সাম্প্রতিক সেই বিতর্কিত দাবিতে। বলা হয়েছে নেতাজি নাকি ব্রিটিশদের আজাদহীন ফৌজের অপব্যবহার করেছিলেন, তিনি নাকি যুদ্ধ অপরাধী। ইতিহাস জানা যে কোনো মানুষ এই দাবি শুনলে স্তম্ভিত হয়ে পড়বেন। আপনারাও নিশ্চয়ই হয়েছেন। অনন্ত রায় এবং তার অনুগামীদের ছড়িয়ে দেওয়া এই দাবিগুলো কিসের উপর ভিত্তি করে বলা জানেন কি? প্রশ্ন এটাও যে এই অনন্ত রায় কি সত্যিই মহারাজ, নাকি সেটাও ফেক? সালটা 1947। দেশ স্বাধীন হলেও কোচবিহারের সামনে তখন এক বড় চরম ঐতিহাসিক সংকট। দেশভাগের পর হিন্দু প্রধান কোচবিহার রাজ্যটি একেবারে ভৌগোলিকভাবে চারিদিক থেকে মুসলিম প্রধান পূর্ব পাকিস্তান দ্বারা একেবারে অবরুদ্ধ হয়ে পড়েছে। ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগের কোনো সরাসরি স্থলপথ ছিল না তাদের। সেই সুযোগে পাকিস্তানের তরফ থেকে কোচবিহারকে তাদের সঙ্গে যুক্ত করার জন্য তীব্র রাজনৈতিক চাপ তৈরি করা হচ্ছিল। অন্যদিকে স্বাধীন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল দেশীয় রাজ্যগুলোকে ভারতের মানচিত্রে এক করার ঐতিহাসিক মিশন শুরু করেছিলেন। আর এই ত্রিমুখী সংকটের মুখে দাঁড়িয়ে প্রজাদের ভবিষ্যৎ এবং রাজ্যের নিরাপত্তা নিশ্চিত করতে কোচবিহারের শেষ মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছিলেন। পাকিস্তান বা অন্য কোনো শক্তির আগ্রাসন থেকে নিজেদের প্রজাকে রক্ষা করতে 1949 সালের 28শে আগস্ট নয়াদিল্লিতে ভারত সরকারের সঙ্গে একটি ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর করেন এই মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ, যা ইতিহাসে কোচবিহার মার্জার এগ্রিমেন্ট নামেই পরিচিত। এই চুক্তির মাধ্যমে মহারাজা নিজের সমস্ত সার্বভৌম এবং প্রশাসনিক ক্ষমতা ভারত সরকারের হাতে তুলে দিয়েছিলেন।
ফলে রাজতন্ত্রের অবসান ঘটিয়ে 12ই সেপ্টেম্বর 1949 সালে কোচবিহার একেবারে আনুষ্ঠানিকভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়। ভারত সরকার মহারাজাকে তবে আশ্বস্ত করেছিল যে তার রাজকীয় সম্মান, ভাতা এবং প্রজাদের ঐতিহ্য সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। কিন্তু ভারত ভুক্তির পরেই শুরু হয় এক নতুন জটিলতা। প্রশ্ন উঠতে লাগলো, কোচবিহারকে ভারতের কোন রাজ্যের সঙ্গে যুক্ত করা হবে? একদল চাইলেন কোচবিহারকে প্রতিবেশী অসমের সঙ্গে অন্তর্ভুক্ত করতে, আবার অন্য দল চাইলেন পশ্চিমবঙ্গের অংশ করতে। আবার স্থানীয় রাজবংশী এবং আদিবাসিন্দারা তারা আবার কোচবিহারকে একটি সম্পূর্ণ স্বতন্ত্র রাজ্য হিসেবে দাবি করতে শুরু করলেন। এই তীব্র রাজনৈতিক বিতর্ক আর অভ্যন্তরীণ অশান্তি এড়াতে ভারত সরকার সাময়িকভাবে ওই কোচবিহারকে কোনো রাজ্যের সঙ্গে যুক্ত না করে সরাসরি কেন্দ্রের অধীনে নিয়ে আসে। 12ই সেপ্টেম্বর 1949 থেকে এটি ভারতের একটি চিফ কমিশনার শাসিত প্রদেশ হিসেবেই কাজ করে। কেন্দ্রের এই শাসনের মাঝেই কোচবিহারের ভবিষ্যৎ নির্ধারণের জন্য একটি গণভোট বা জনমত যাচাইয়ের পরিস্থিতি তৈরি হয়। ঐতিহাসিক নথিপত্র এবং স্থানীয় মানুষের সিংহভাগের ইচ্ছে অনুসারে কোচবিহারের সংস্কৃতি, ভাষা এবং আবেগের মিল অসমের চেয়ে পশ্চিমবঙ্গের সঙ্গেই বেশি ছিল। অবশেষে সমস্ত আইনি এবং প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে 1950 সালের 1 জানুয়ারি ভারত সরকার এই কোচবিহারকে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়। এর ঠিক কয়েকদিন পর 1950 সালের 19 জানুয়ারি কোচবিহার আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গের একটি পূর্ণাঙ্গ প্রশাসনিক জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। এই ছিল কোচবিহারের রাজতন্ত্র থেকে ভারতের অন্যতম একটি জেলায় পরিণত হয়ে ওঠার আসল এবং সত্য ইতিহাস। বুঝতেই পারছেন যে এটি কোনো যুদ্ধ বা বল প্রয়োগের মাধ্যমে হয়নি, বরং মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ নিজেকে এবং প্রজাদের বাঁচাতেই ভারতের সঙ্গে যুক্ত হয়েছিলেন। আজ কোনো রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে কেউ যদি এই ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করেন, তবে মনে রাখবেন, ইতিহাস কোনো ব্যক্তির সস্তা বক্তৃতায় বদলে যায় না। যেমন ওই অনন্ত রায়ের কথায় নেতাজি নিয়ে বাঙালি তথা গোটা দেশবাসীর আবেগ বা ভাবনা বদলাবে না। এখন প্রশ্ন, কে এই অনন্ত রায়? তিনি কি সত্যিই মহারাজ? দলিল এবং ইতিহাসের পাতা ঘেঁটে যে সত্যটা সামনে এসেছে তা শুনলে আপনিও হয়তো চমকে যাবেন। সাধারণ মানুষের আবেগ আর সরলতার সুযোগ নিয়ে কিভাবে ইতিহাস আর রাজকীয় উপাধিকে একেবারে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা যায়, এটি তার সবচেয়ে বড় উদাহরণ। জানেন কি, ওই অনন্ত রায় মোটেও কোনো রাজপরিবারের বংশধর বা কোনো ওই মহারাজ টহারাজ নন। এটি কোনো বংশানুক্রমিক রাজকীয় উপাধি নয়, বরং এটি তার নিজের দেওয়া নিজেকে ওই স্বঘোষিত নাম বা টাইটেল। তার আসল নাম নগেন্দ্র রায়। তিনি উত্তরবঙ্গের রাজবংশী সম্প্রদায়ের একজন প্রভাবশালী ধর্মীয় এবং রাজনৈতিক নেতা বটে। প্রায় 2 দশক আগে তিনি যখন ওই গ্রেটার কোচবিহার পিপুলস অ্যাসোসিয়েশন নামক একটি সংগঠন গড়ে তোলে এবং একটি গোষ্ঠীকে নেতৃত্ব দিতে শুরু করেন, তখন থেকেই তিনি নিজের নামের আগে মহারাজ বা মহারাজা লিখতে শুরু করেন। এখানে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই সংগঠনের মূল দাবি ছিল কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং আসামের কিছু অংশ নিয়ে একটা পৃথক গ্রেটার কোচবিহার রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা। আর সাধারণ রাজবংশী মানুষদের আবেগ এবং সমর্থনকে নিজের দিকে টানতেই মূলত নগেন্দ্রর এই রাজকীয় পোশাক পরা এবং নিজেকে নিজেই মহারাজা উপাধি দেওয়া। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে এই কোচবিহারের প্রকৃত রাজপরিবারের সঙ্গে কি তার কোনো সম্পর্ক আছে? উত্তর হলো, কোনো সম্পর্ক নেই। কোচবিহারের শেষ স্বীকৃত মহারাজা ছিলেন ওই জগদ্দীপেন্দ্র নারায়ণ, যার আমলেই 1949 সালে কোচবিহার ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল। সেই আসল রাজপরিবারের রক্তের সঙ্গে এই নগেন্দ্র রায় ওরফে অনন্ত রায়ের দূর দূরান্তের কোনো সম্পর্ক নেই। অথচ তিনি নিজেকে যেভাবে উপস্থাপন করেন তাতে অনেকেই বিভ্রান্ত হয়ে তাকে আবার ওই একেবারে আসল রাজপরিবারের সদস্য মনে করতেই পারেন। আর এই স্বঘোষিত রাজকীয় পরিচয়ের আড়ালে দাঁড়িয়েই তিনি এবং তার অনুগামীরা আবার দাবি করেছেন যে কোচ রাজারা দেশ স্বাধীন করেছিলেন এবং নেতাজি আজাদ হিন্দ ফৌজের অপব্যবহার করেছিলেন। অথচ ইতিহাস বলছে এ দুটোই একেবারে মিথ্যে বা ফেক দাবি। কোচ রাজারা কিভাবে ব্রিটিশদের সাহায্য করেছিল তার ইতিহাস আমি আগেই আপনাদেরকে জানিয়েছি। আর রইল নেতাজির বিষয়টি,
যে চিঠিটি উল্লেখ করে নেতাজির বিরুদ্ধে বিরূপ মন্তব্য করেছেন ওই অনন্ত রায়, সেই চিঠিটির সত্যতা নিয়েই প্রশ্ন রয়েছে। প্রথমত, চিঠিটিতে তারিখ রয়েছে 27শে ডিসেম্বর 1945। সেই চিঠিতে বলা হয়েছে, আমি একটি নির্ভরযোগ্য সূত্র থেকে জানতে পেরেছি। দেখুন, এখানেই প্রশ্ন, ওই সময় নেহেরু কিভাবে এই চিঠি লিখতে পারেন? কারণ সরকারি বিবরণ অনুযায়ী আবার নেতাজি সুভাষচন্দ্র বোস 18ই আগস্ট 1945 মারা গেছেন। ছেড়ে দিন, কেউ বলতেই পারেন নেতাজি যে মারা গিয়েছিলেন তার প্রমাণ তখনও পাওয়া যায়নি। এখানে এই চিঠিটি যে সঠিক নয় তার আরও প্রমাণ রয়েছে। কংগ্রেস নেতা আসাফ আলী, যার দিল্লির বাসভবনে চিঠিটি লেখা হয়েছিল বলে দাবি করা হয়, তিনি 1945 সালের 25শে ডিসেম্বর বোম্বেতে ছিলেন। 1945 সালের 27শে ডিসেম্বর তারিখের ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদন থেকেই এই তথ্যটি নিশ্চিত হওয়া যাচ্ছে, যেখানে বলা হয়েছিল যে আসাফ আলী 1945 সালের 26শে ডিসেম্বর সর্দার বল্লভভাই প্যাটেলের সঙ্গে দেখা করেছিলেন। অন্য একটি প্রতিবেদনে আবার উল্লেখ করা হয়েছে যে এই আলী 1945 সালের 27শে ডিসেম্বর বোম্বে থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হন। আবার ইন্ডিয়ান এক্সপ্রেসের 1945 সালের 28শে ডিসেম্বরের একটি প্রতিবেদন অনুসারে জওহরলাল নেহেরু 1945 সালের 25শে ডিসেম্বর বিহারের পাটনায় ছিলেন। তাহলে তিনি ওই চিঠি কিভাবে লিখলেন? ইতিহাসবিদদের একাংশের মতে নেতাজির অন্তর্ধান নিয়ে যখন খোসলা কমিশনের কাজ চলছিল, ঠিক সেই সময় নেহেরুর স্টেনোগ্রাফার শ্যামলাল জৈন জানিয়েছেন তিনি একটি চিঠির খসড়া করেছিলেন তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লেমেন্ট এটলিকে পাঠাবেন বলে। তাতেই লেখা ছিল নেতাজিকে ওয়ার ক্রিমিনাল বলে ঘোষণা করা হচ্ছে। কিন্তু ইতিহাস সাক্ষী সেই চিঠি পাঠানো হয়নি শেষ পর্যন্ত। অর্থাৎ চিঠিটি ওই শ্যামলাল জৈনের দেওয়া সাক্ষ্যের একটি অংশ, কখনোই তা প্রামাণ্য নথি নয়। এই গোটা বিষয়টি যে শুধুমাত্র ওই রাজনৈতিক ফায়দা তোলার জন্য, তা পরিষ্কার হয়ে গেল তো। আর এই গোটা ঘটনার পেছনে নতুন করে আবার সেই বিচ্ছিন্নতাবাদী শক্তিকে ইন্ধন যোগানো হচ্ছে কিনা, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। আজ এ পর্যন্তই। নমস্কার।